বাজেট হলো, অ্যালোকেশন হলো, জিনিস কেনা হলো, কিন্তু যার কাছে যাবার তার কাছে পৌঁছলো না। এটা উত্তরপ্রদেশের একটা মডেল। গরিব মানুষের আপলিফমেন্টের জন্য অনুদানের দরকার আছে, কিন্তু সেটা ঠিক জায়গায় যার প্রয়োজন যেন তার কাছেই যায়। কাটমানি, তোলাবাজি, শিল্প করতে গেলে তাদের কাছ থেকে টাকা, সেইটাকে এরা বলেছে যে এইটা আমরা মানে কড়া হাতে দমন করব। এইটা যদি পুরোপুরি ইমপ্লিমেন্ট হয় তাহলে বলতে হয় যে এদের উদ্দেশ্য ভালো। রাজ্যের নতুন সরকার আর তার প্রথম পূর্ণাঙ্গ বাজেট ইস্তেহারে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা কি পূরণ হলো? যদিও বাজেট ঘোষণা মানে প্রস্তাবনা, তা কতদূর ইমপ্লিমেন্ট হবে সেদিকে কিন্তু নজর রাখতে হবে। তবে এই বাজেট কতটা সর্বমুখী হলো, ইতোমধ্যে একটা অংশ বলছে এই প্রথম রাজ্যে সর্বমুখী বাজেট, কিন্তু বাইরে থেকে খামতিগুলো ঘাটতিগুলো কিন্তু দেখা যায় না। তাই এই বাজেটের বিশ্লেষণের জন্য আজকে ইনস্ক্রিপ্টের পর্দায় পেয়ে গিয়েছি কৃষি অর্থনীতির গবেষক ডক্টর দেবাশিস মিথিয়াকে। তার সঙ্গে কথা বলবো। প্রথমেই তো বলবো, এই বাজেট আদতেই কি সর্বমুখী বাজেট বলা যায়? তোমাকে প্রথমে একটু কারেকশন করি। এইটা বিজেপি সরকারের প্রথম বাজেট, কিন্তু পূর্ণাঙ্গ বললে ঠিক বলা হয় না। তার কারণ যে বছর নির্বাচন হয় সে বছর একটা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়। এটা মার্চ মাসের বাজেট মার্চ মাস থেকে এপ্রিল মাস থেকে শুরু হওয়ার কথা। এপ্রিল, মে, জুন অলরেডি 3 মাস চলে গেছে। আহ, সে অর্থে কয়েক মাস, 8-9 মাসের জন্য একটা বাজেট। তবে এই সরকার এর প্রথম বাজেট তো রাজ্য বাজেটের একটা অন্য দিক আছে। বাজেটের যেমন ইকোনমিক বাজেট হয় তেমন একটা ফাংশনাল বাজেট। রাজ্য বাজেটের ইকোনমিক বাজেট বলতে যার আয় ব্যয় দুটো দিকই থাকে। আর রাজ্য বাজেটের ক্ষেত্রে আয়ের দিকটা খুব একটা বেশি রাজ্য সরকারের করার থাকে না। তার কারণ ইনকাম ট্যাক্স, জিএসটি যা আসে কেন্দ্র থেকে তার একটা ভাগ পায়। আর রাজ্য সরকারের কাছে যেটুকু থাকে সেইটা হচ্ছে ওই আবগারি শুল্ক, তারপরে স্ট্যাম্প ডিউটি কিছু রাজ্য সরকারের থাকে। সবটাই রাজ্য সরকার সেইটা খুব একটা দেখতে পায় না। ফলে বাজেটে ইনকাম সাইডটা খুব বেশি কোত্থেকে আয় আসবে সেই নিয়ে খুব বেশি থাকে না। যেটা থাকে কোন কোন খাতে কোথায় খরচা করবে সেইটাই মোটামুটি এখানে বলা হয়। এমনি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশের আগেই বলেছিলেন যে কর না বাড়িয়ে কিভাবে রাজস্ব বৃদ্ধি করা যায় সেটা ভাবতে হবে। তার কি কোনো দিক নির্দেশ হলো? সেইটা এখানে খুব একটা দিক নির্দেশ নেই। সেই প্রশ্নে পরে আসছি। যেটা তুমি শুরুতেই বলেছিলে যে পূর্ণাঙ্গ বাজেট কি হলো, পূরণ হলো, অনেকে বলছে ব্যালেন্স। আসলে পূর্ণাঙ্গ বাজেটের চেয়েও বড় জিনিস, এটা এদের প্রথম বাজেট। এরা নির্বাচনের পরে পরে প্রথম সরকার। নির্বাচনী প্রতিশ্রুতিতে এদের বেশ কিছু মানুষের কাছে প্রতিশ্রুতি দেয়া ছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করা প্রথম বাজেটে। এটা সবসময় যে কোনো সরকার যখন প্রথম আসে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করে, সেইটা অনেকটা করবার চেষ্টা করেছে। ফলে এই বাজেট এর একটা অন্য দিক নিশ্চয়ই আছে। কারণ পুরনো যে সরকার তার সঙ্গে যদি এটাকে একটু তুলনা করা যায় তাহলে দেখলেই বোঝা যাবে যে আগের যে বাজেট ছিল সেইটা মূলত কনজামশন লেড গ্রোথের কথা, মানে অনুদান দিয়ে কি করে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া যাবে। সেইটা কখনো উন্নয়নের মাপকাঠি হতে পারে না। কনজামশনের পাশাপাশি কনজামশন মিনস হচ্ছে ডিমান্ড সাইড, কিন্তু সাপ্লাই সাইডটাও দেখতে হয়। একটা রাজ্যের উৎপাদনের দিক যদি উৎপাদন না থাকে তাহলে একটা রাজ্য এগোতে পারেনি। ইনভেস্টমেন্ট করে উৎপাদন বাড়ানোটা, এই বাজেটে তার কিছুটা রিফ্লেকশন পাওয়া গেছে। তারা প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি শিল্পায়নের কথা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা, স্মল স্কেল কটেজ ইন্ডাস্ট্রির কথা, কৃষির উন্নতির কথা কিছুটা সবটাকেই মোটামুটি একবার ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছে আর কি। আর যদি আমরা সেক্টর ওয়াইজ আলোচনা করি, দেখুন প্রতিশ্রুতিতে যেমন খুব বড় প্রতিশ্রুতি যেটা পূরণ হয়েছে যে সরকারি ক্ষেত্রের কর্মচারীদের তারা দিয়ে দিয়েছে। অনেক সময় এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়। প্রচুর বিতর্ক তৈরি হয় এই কারণে যে এই একটা এলিট ক্লাস যারা চাকরি বাকরি করে তাদের আয় বাড়িয়ে, এটা পুরনো সরকারের ছিল যে তারা তার চেয়ে কিছু লোককে পাইয়ে দেওয়া মনে হয় ইকোনমির পক্ষে সুবিধে। পাইয়ে দেওয়া যেমন একটা দিক আছে, এই ডিএটা অনেকে আন্দোলনের সময় নানা কথা বলে, কিন্তু ডিএর একটা ইকোনমিক দিক আছে। একটা ইকোনমিক দিক, একটা মানুষের হাতে যদি আয় আসে সেই টাকাটা, বাড়তি টাকাটা সে তো বাজারে নিয়ে যাবে। বাড়তি টাকাটা যখন বাজারে যায় তাহলে সেখানে কি সে খরচা করবে। এক্সপেন্ডিচার হলে সেই এক্সপেন্ডিচার থেকে জিএসটি সেটা গভর্নমেন্টেরও ঘুরে আয় আসে। আবার ঠিক উল্টো দিকও আছে,
একটা অংশ আয় বাড়ার সাথে সাথে আমরা সঞ্চয় করি। আমরা সেই সঞ্চয়ের অংশটা, সঞ্চয় মানে অর্থনীতিতে একটা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়। ফলে যে আগের সরকারের যারা ধারণা ছিল যে ডিএ দিলে টাকাটা নষ্ট, ফলে অনেক সময় ডিএ দিত না, কিন্তু এই সরকার ডিএ আবার বলেছে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে, যেহেতু ডাবল ইঞ্জিন সরকার বলে কথা হচ্ছে, যে প্যারিটি থাকলে এদের লোকে এদের দিকে আঙুল তুলবে, যে তোমরা এদিকে বলছো যে কেন্দ্র সরকারের সাথে আমরা তাল মিলিয়ে চলছি আর ডিএ দেওয়ার বেলা। ফলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন, অর্থমন্ত্রীও বলেছেন, মুখ্যমন্ত্রী প্রেসমিটের সময় বলেছেন যে আমাদের উপর ভরসা করুন, পরে দেব। এইটা একটা দিক। বাকিটাও মিটিয়ে দেওয়ার। থার্ড বাজেটে যেটা রয়েছে, যেটা আমরা সবসময় বলবার চেষ্টা করি, যে এমপ্লয়মেন্ট। এইখানে এবারে ওরা বলেছে যে 1,00,000 কর্মসংস্থান সৃষ্টি হবে, স্কুল কলেজ মিলিয়ে 50,000, পুলিশে 20,000, সরকারি দপ্তরে 30,000 কর্মসংস্থান। কর্মসংস্থান তৈরি হওয়া মানে কি? কর্মসংস্থান মানে তো মানুষের হাতে অর্থ আসে, ইকোনমিতে কার্যকরী চাহিদা তৈরি হয়, ফলে স্বাভাবিক কারণেই এইটা একটা দিক। আর যে জায়গাগুলো আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতির 3টে ক্ষেত্র আছে: কৃষি, শিল্প এবং সেবা ক্ষেত্র। কৃষিকে, যেমন কৃষির ওপর প্রচুর মানুষ নির্ভর করে। আমরা যেমন শহরে মধ্যবিত্ত মানুষ, বেশিরভাগ গরিব মানুষ, তারা প্রান্তিক চাষি, গ্রামে বাস করে। সেই গ্রামের অর্থনীতিটা একটা বড় অর্থনীতি, সেইটাকে চাঙ্গা করতে না পারলে, কৃষকের অবস্থার উন্নতি ঘটাতে না পারলে কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করা যাবে না। এই সরকার, রাজ্য সরকার, এই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী আমাদের দেশের, যখন পশ্চিমবঙ্গ দিবস পালন হয় তারকেশ্বরে, সেই মঞ্চ থেকে তিনি দুটো কর্মসূচি কৃষির জন্য ঘোষণা করেছিলেন। দুটো বলবো কেন দাদা, 3টে। একটা হচ্ছে পিএম কিষাণ, সারা 23 কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে যখন গেছিল, আমাদের পশ্চিমবঙ্গেরও প্রায় 46 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছিল। এইটা হচ্ছে নতুন। আমাদের পশ্চিমবঙ্গে বিগত সরকার এই পিএম কিষাণকে নেয়নি। না দেওয়ার পরে তারা কৃষক বন্ধু বলে একটা কর্মসূচি চালিয়েছিল। পিএম কিষাণের ফলে সেই টাকা, তাদের যে বাৎসরিক যে 6,000 করে টাকা, সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢোকে। পাশাপাশি আজকের বাজেটে তাদের উন্নতির জন্য রাজ্য সরকারও আরো 3,000 টাকা করে দেবে। এখানে কিন্তু একটা জিনিস খুব বলার আছে। বলা হচ্ছে যে সরকারের এই যে কেন্দ্রীয় প্রকল্প যখন রাজ্য নিল, এইটা বাংলা যখন কৃষক বন্ধু ছিল, তাহলে পুরো টাকাটা তো রাজ্য সরকারকে দিতে হতো। এখন সেইটা কেন্দ্র থেকে টাকাটা আসবে, অথচ কৃষকের উন্নতি হবে। রাজ্যের বাজেটেও, মানে রাজ্যের যে রাজ্যের ওপরেও আর্থিক কোনো চাপ পড়লো না, অথচ আমার রাজ্যের কৃষকের উন্নতি ঘটলো। এইটা এক। 2, পিএম ফসল বীমা যোজনা, পিএম এফবিওয়াই, এরকম একটা প্রাইম মিনিস্টার ফসল বীমা যোজনা। এটাও আমাদের রাজ্য সরকার আগে নেয়নি, মানে বিগত সরকার তারা নেয়নি। তার কারণ তারা একটা বাংলা ফসল বীমা যোজনা, ফলে যদি প্যারালাল কর্মসূচি চালাতে যায়, তার বীমা, তার ইন্স্যুরেন্সের টাকা রাজ্যের ছিল। ফলে এই সরকার খুব দ্রুত সেইটাকে কার্যকর করেছে। পাশাপাশি আজকের বাজেটেও আছে এগ্রিস্ট্যাট। এগ্রিস্ট্যাট অনেকদিন ধরেই আমাদের ভারতবর্ষের কৃষিতে চালু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু আগের সরকার কেন্দ্রের রাজনৈতিক বাধ্যবাধকতায় প্রতি কর্মসূচিতে বাধা সৃষ্টি করতো, ফলে এগ্রিস্ট্যাট আমাদের এখানে চালু হয়নি। প্রধানমন্ত্রী এই গত শনিবারে তারকেশ্বর থেকে এটা যেহেতু বলেছেন, সেটাকে আমাদের এখানে যুক্ত করা হলো, বাজেটেও সেটা রয়েছে, এগ্রিকালচারকে ডিজিটালাইজেশন। এখানেই একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যায়। মানে এগ্রিস্টার্ট মিনস হচ্ছে এগ্রিকালচারের ডিজিটালাইজেশন, অনেকটা এগ্রিকালচারে ওই আধারের মতো। ওই কার্ডেতে তার একটা ফার্মার্স আইডি থাকবে, তার কতটা জমি, সে কি চাষ করছে, সমস্ত থাকবে। এইটা থাকার ফলে কি হবে, সে সহজে এগ্রিকালচারাল লোন নিতে পারবেন, তিনি তিনি ইন্স্যুরেন্সের টাকা দ্রুত পেতে পারবেন, মাঝখানে কোনো পড়ে আসবে না। এটা কিন্তু এর একটা অসুবিধে আছে। অসুবিধে আছে, সরকার নিজে সবটা করছে না। এই আমাজন কিছু কর্পোরেটকে দিয়েছে। এটা নিয়ে ইতিমধ্যে একটা সমালোচনা রয়েছে। যদি কর্পোরেটাইজেশন হয়ে যায়, কৃষকরাও ভয় পাচ্ছে। কৃষকরা ভয় পাচ্ছেন এই কারণে, দিল্লিতে যখন 2025 সালে কৃষি বিল বাতিলের 5 বছর পূর্তিতে আন্দোলন হয়েছিল, সেইখানে কৃষকদের স্লোগান পাল্টে গেছিল। কৃষকদের আগে স্লোগান ছিল কৃষি আইন বাতিল করো, এমএসপি দাও।
এবারে দেখা গেল ডেটাচোর কর্পোরেট গো ব্যাক, তার মানে তারা মেনলি এই এগ্রিস্ট্যাটের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে। তাদের মনে হয়েছে যে এরা যদি সব ডেটা আমাদের নিয়ে নেয়, ফলে একটা সময় আমরা ওই কর্পোরেটের দাস হয়ে যাব, এইটা একটা আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে এখনো পশ্চিমবঙ্গের সেই জায়গায় আসেনি, সবে প্রজেক্টে যুক্ত হয়েছে। এটা নিয়ে মানে সমালোচনা করার মতো এই মুহূর্তে এখনো সময় আসেনি। আর যেটা শিল্পের ক্ষেত্রে যেটা করেছে এই সরকার, সেটা যেমন এমএসএমই, আমরা এমএসএমই বলি, এমএসএমই আমাদের রাজ্যের এমএসএমই তো একটা সময় পশ্চিমবঙ্গের এই যে এমএসএমই সেটা খুব বিস্তৃত এবং তার একটা ঐতিহ্য ছিল। সেইটাকে যদি সঠিক কাজে লাগানো যেত, গ্রামীণ এমপ্লয়মেন্ট মূল্যে মানে এমএসএমই মূলত কৃষির পরেই যে এমপ্লয়মেন্টটা মানে অ্যাবজর্ব করে সেটা হচ্ছে এমএসএমইতে। এই এমএসএমই এবারে তারা এমএসএমইকে গুরুত্ব দিয়েছে অনেকটা। উত্তরপ্রদেশের একটা মডেল, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, সেইখান থেকে এবারে বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে সিঙ্গেল ডিস্ট্রিক্ট সিঙ্গেল প্রোডাক্ট। এই সিঙ্গেল ডিস্ট্রিক্ট সিঙ্গেল প্রোডাক্ট মিনস হচ্ছে যে ডিস্ট্রিক্টে যে প্রোডাক্টটা খুব ভালো হয় সেইখানে হাব করে তাকে তার প্যাকেজিং, তার মডার্নাইজেশন, তার মার্কেটিং সমস্তটা সেইখানে করা হবে। যেমন বিষ্ণুপুরের পোড়ামাটি আছে, বিষ্ণুপুরের তাঁত আছে, আমার রয়েছে যেটা আমি বলছি, যেমন নদিয়ার তাঁত, বর্ধমানের সীতাভোগ মিহিদানা, এরকম প্রচুর রয়েছে। এই জায়গাগুলোকে যদি করা যায় এবং এই যে ই মার্কেটের সঙ্গে তাদের লিঙ্ক করে দেওয়া যায়, তাহলে এইখানে তাদের ব্যবসাও বাড়বে, মাঝখানে তারা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তাদের যুক্ত করে দেওয়া যাবে। এই ব্যবসার সাথে সাথে গভর্নমেন্টের ইনকাম বাড়বে, জিএসটি বাড়বে, আর মিডলম্যানরা থাকবে না। কবে দিল্লিতে একটা মেলা হবে তার দিকে তাকিয়ে থাকতে হতো, এখন যদি আমি আমার নিজের বাড়ির কাছে, নিজের ঘরে খেয়ে নিজের জেলায় আমি সেটা আন্তর্জাতিক বাণিজ্য সঙ্গে জুড়ে যেতে পারি, বিদেশে সেটাকে বিক্রি করতে পারি, তাহলে আমার দিক থেকেও যেমন লাভ, তেমন সরকারের পক্ষে লাভ, সব দিক থেকে একটা লাভ। এটা গেল এমএসএমইর দিক। আর ভারী শিল্পের ক্ষেত্রে এবারে গভর্নমেন্ট একটা, এইটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের একটা দাবি ছিল যে শিল্পায়নের প্রশ্ন, অন্তত প্রথম উদ্যোগটা এরা নিয়েছে, 5,000 কোটি টাকার একটা অ্যালটমেন্ট এসছে। কি তারা সেখানে বলছে যে ভারী শিল্পের একটা পরিকাঠামো, সিঙ্গেল উইন্ডো সিস্টেম। সিঙ্গেল উইন্ডো সিস্টেম মানে যদি কোনো ব্যবসায়ী 100 কোটি টাকার বিনিয়োগ করেন, তাকে আর ওই পঞ্চায়েতে করতে গেলে এর কাছে যেতে হবে, এই দরজা ওই দরজায় ঘুরতে হবে না, একই জায়গায় সে সমস্ত ছাড়পত্র সব পাবে। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে কালচারটা এতদিন ছিল, যেটা হচ্ছে যে এই কাটমানি, তোলাবাজি, শিল্প করতে গেলে তাদের কাছ থেকে টাকা, সেইটাকে এরা বলেছে যে এইটা আমরা মানে কড়া হাতে দমন করব। আর এই শিল্পের জন্যে এরা আরবান যে ল্যান্ড নীতি, ভূমি নীতি যেটা ছিল, সেইটা এতদিন পর্যন্ত আগের বাম সরকার, তৃণমূল সরকার কেউ সেটাতে খুব একটা হাত দেয়নি। এরা সেই সাহসটা দেখিয়েছে, বলেছে যে যে জমি তাতে হয়তো শিল্প করা যাবে, তার একটু জটিলতা আছে, পড়ে আছে, সে প্রাইভেট জমি হতে পারে, সেইটাকে ক্লিয়ার করে শিল্পের কাজে সেটাকে ব্যবহার করবে। পাশাপাশি এরা বলেছে যে এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, এই ব্যবসার স্বার্থেই করেছে, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে আবার নতুন করে চাঙ্গা করবে। তার কারণ হচ্ছে যিনি বিনিয়োগকারী তিনি যাতে ইকুইটি, বন্ড এইসব বিক্রি করে আর টাকা তুলতে পারেন তার শিল্পের জন্য, বিনিয়োগের জন্য মার্কেটে গিয়ে। আর বিদ্যুতের জন্যে ওই পিএম মুফট বিজলি যোজনা, পিএম বিদ্যুৎ বা এরকম কিছু একটা আছে, সেইখানে সোলার প্যানেল, প্রায় 2 লক্ষ সোলার প্যানেল তৈরি করবে, যাতে বিদ্যুতের চাহিদাও মেটে, সস্তায় বিদ্যুৎটা শিল্পপতিদের দেয়া যায়, এইটার একটা ব্যবস্থা তারা রেখেছে। পাশাপাশি এই এগ্রিকালচার কেন্দ্রিক শিল্পের কথাও এই বাজেটে রয়েছে। এগ্রিকালচার কেন্দ্রিক শিল্প মানে নর্থ বেঙ্গলে আনারস আছে, কোথাও হচ্ছে টমেটো হচ্ছে, এই যে এই এগ্রিকালচার প্রসেসিং ইন্ডাস্ট্রি মানে সেইটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই কারণে সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো তৈরি করলে ফলে একদিকে কৃষকেরও লাভ, একদিকে কর্মসংস্থান হবে, সরকারেরও লাভ। ফলে এই সবটা মিলিয়ে কৃষি, স্মল স্কেল কটেজ ইন্ডাস্ট্রি, শিল্প, একটা
নতুন ভাবনা, অন্তত বিগত 15 বছরে যে জায়গাটায় দাঁড়িয়েছিল রাজ্য, তা থেকে একটা নড়ার পরিকল্পনা, মানে নড়ার ভাবনা লক্ষ্য করা গেছে, দৃষ্টিভঙ্গিতে একটা তফাৎ লক্ষ্য করা গেছে। যদিও এটা 8 মাস। মানে 8 মাসের বাজেট কোথায় কি হবে। আর এদের পক্ষে একটা সুবিধে হয়েছে, এরা ইতিমধ্যেই সরকারি কিছু প্রজেক্ট কেন্দ্র থেকে আনতে শুরু করেছে। যেমন আহ, খুব খুব ইন্টারেস্টিং একটা জিনিস, গত 21 থেকে 21-22 পর পর বিগত সরকার ক্যাগের কোনো রিপোর্ট করেনি। ক্যাগের নিয়ম হচ্ছে ক্যাগ অডিট করার পর সেটা বিধানসভায় পাশ করতে হয়, বিধানসভা পাশ করার পরে তবেই সেটা জনসমক্ষে আসে। এই গত রাজ্য সরকার সেটা করেনি। তার কারণ হচ্ছে তারা তাদের ইউসি দেয়নি। ইউসি মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট। কেন্দ্র থেকে টাকা নিয়েছে, মেনলি 3টে জায়গায় খুব বাজে কাজ করেছিল। সেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে, আরবান এরিয়া এবং এডুকেশন। এই 3টে জায়গার টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা দেয়নি। ফলে একটা সময় দেখা গেল যে আগে যেটা এখন নাম বদল করে হয়েছে ভিবিজি রামজি, মানে যেটা 100 দিনের কাজ ছিল, এবারে বাজেটে বলেছে 125 দিন হবে। এটা তার কারণ হচ্ছে ইতিমধ্যে 14,000 কোটি টাকা কেন্দ্র থেকে এসছে। ফলে টাকা, এই সরকারের একটা সুবিধে হয়েছে যে এখনই কোত্থেকে টাকা আসবে, কি করব সেইটা ভাবতে হচ্ছে না। আর কেন্দ্রেও বিজেপি সরকার দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের চেষ্টা করছিল। তারাও এইবারে খুব মানে ক্ষমতা দখল করার পর অতি উৎসাহে তারা সব রকমের সাহায্য দেওয়ার চেষ্টা করছে। টাকা আলাদা প্যাকেজ হয়তো দিতে পারবে না, তার কারণ হচ্ছে অন্য বিজেপি স্টেটগুলো তারাও তখন চেয়ে বসবে। ফলে সেই বাধ্যবাধকতা থাকলেও প্রচুর, যেমন ইতিমধ্যেই জল জীবন মিশনে একটা ভালো টাকা এসছে, ফলে মানে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য। সেদিক থেকে রাজ্য সরকারের একটা বাড়তি সুবিধে আছে। সেই সুবিধেটা ডবল ইঞ্জিন সরকার হওয়াটাই একটা সুবিধার। তবে এরা আরেকটা আরো একটু দিক, আরো একটু ক্ল্যারিটি রাখতে। আমি যেটা বলছিলাম যে বাইরে থেকে যেটা দেখা যায় না, আমরা যেটা সাধারণ মানুষরা বুঝতে পারি না, যে ঘাটতিটা কোথায়, ফাঁকিটা কোথায়। ফাঁকি, যেমন ইনকামের দিক থেকে যদি একটু ইনকামের দিকগুলো বলা যেত তাহলে কিছুটা ফাঁকি বোঝা যেত। যেমন আমরা এই যে মাঝখানে যখন সরকারটা এলো প্রথমে, এসেই কিছু বাড়ি ভাঙছিল না, বেআইনি বাড়ি অমুক তমুক। এই বেআইনি বাড়িগুলোর সরকারের পক্ষে ক্ষতি তো। বেআইনি বাড়িগুলো, এগুলোকে কড়া নিয়ম করে যদি আইনি করা যেত। আমি বেআইনি বাড়ি, তাহলে বেআইনি বাড়ি মানে কি, তার কোনো কাগজ নেই, কিছু নেই, আমার কাছে ক্যাশ পয়সা আছে, আমি প্রমোটারকে দিলাম, আমি কিনে নিলাম। কিন্তু এটা যদি আইনি হতো, আমাকে তাহলে চেক দিতে হতো, স্ট্যাম্প ডিউটি দিতে হতো। এগুলো তো গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের এইগুলো রোজগারের জায়গা। স্ট্যাম্প ডিউটি, একটু আগেই তো বলছিলাম, স্ট্যাম্প ডিউটি, আবগারি শুল্ক। তাহলে স্ট্যাম্প ডিউটি যদি মারা যায়, মানে যদি অন্য লোকে চুরি করে নেয়, তাহলে রাজ্য সরকারের আয় আসবে কি করে। তারপরে যেমন এই যে কয়লা, যেসব পাচার হচ্ছিল, এইগুলো নিয়ে তো প্রচুর কথা হয়েছে। তাহলে এইগুলোর জন্য যদি একটা প্রপার নীতি থাকতো যে এইগুলো, আমি যতদূর শুনলাম, আমি শুনছিলাম বাজেটটা, যে এটার জন্য একটা পরিকল্পনা আছে, আইন করা হবে। যদি আইন হয় ভালো, কারণ এই লিকেজ স্টেট গভর্নমেন্টের যেখানে রোজগার হতে পারে সেই জায়গায় যদি লিকেজ থেকে থাকে। আর এই গভর্নমেন্টকে আরেকটা জিনিসও এখনো খুব একটা এখানে নেই, কিন্তু এই যেমন অন্নপূর্ণা যোজনা, এইটা এটা খুব বুদ্ধি করেই করছে, এগোচ্ছেও। অনেক লোক বলছে যে আমার বাদ গেল, অমুক বাদ গেল। টার্গেটেড হওয়া উচিত সব সময়, টার্গেটেড। আমি আগেও বলেছি যে অনুদান সবার জন্য নয়। ইকোনমিকে, মানে যে কোনো ইকোনমিতে এই অনুদান প্রয়োজন আছে, গরিব মানুষের আপলিফমেন্টের জন্য অনুদানের দরকার আছে, কিন্তু সেটা ঠিক জায়গায়, যার প্রয়োজন যেন তার কাছেই যায়। দেখবে আমরা এখানে দেখছিলাম না, এই যে আগে যে ছিল কি যেন, লক্ষ্মীর ভান্ডার, সেখানে প্রচুর পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। বিধবা ভাতা, প্রচুর পুরুষ মানুষ বিধবা ভাতা পেয়েছেন। এইগুলো সরকারি পয়সার। আর একটা কথা আমি শেষে যেটা বলবো, এই সরকারি উন্নয়নের জিনিস, সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরও সৎ হতে হবে, না হলে ইমপ্লিমেন্ট করা যাবে না। তার কারণ আমরা দেখেছি গত সরকার চলে যাবার পরে এই সরকার, যা রাজনৈতিক নেতারা চুরি চুরি করেছেন আলাদা প্রশ্ন, উন্নয়নের যে সমস্ত জিনিস, তিরপল, জামা কাপড় নেতাদের বাড়ি থেকে যেভাবে বেরিয়েছে, সেগুলো সাধারণ মানুষের কাছে যার প্রয়োজন তার কাছে পৌঁছয়নি। ফলে বাজেট হলো, অ্যালোকেশন হলো, জিনিস কেনা হলো, কিন্তু যার কাছে যাবার তার কাছে পৌঁছলো না, তাহলে তো উদ্দেশ্য পূরণও হবে না, আর আমরা যা ভাবছি তা হবে না।
আমি শুরুতে আরেকটা কথা বলছিলাম স্যার, যে আহ, অর্থমন্ত্রী বাজেট পেশের আগেই তিনি বলেছিলেন যে কর না বাড়িয়ে যদি রাজস্ব বাড়ানো যায় সেটা কিভাবে ইমপ্লিকেশন হবে, কত কি দিক নির্দেশ হলো? না, বাজেটে এখন ওরা বলেছে যে আমরা এখন এই সময় কিছু বাড়াবো না। এখন সরকারের বাড়ানো মানে কি? সরকারের এই যে ইনকাম ট্যাক্স, সরকারের বাড়া মানে ট্যাক্স না বাড়ানো, সরকারের তো এই ট্যাক্সটা চলে যায় কেন্দ্রীয় সরকারের কাছে, তার একটা ভাগ তারা পায়। সরকারকে কিছুটা রোজগার তো বাড়াতেই হবে, রোজগার বাড়াতে হবে এই কারণে এই যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আসছে এখন ডাবল ইঞ্জিন সরকার, তারা হয়তো কিছু বলছে না। এগুলো হচ্ছে এর নিয়ম হচ্ছে যে কোনো 54টা প্রকল্পে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকার 54টা প্রকল্প, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অনেক রকম রয়েছে। এখানে 60-40 থাকে, কেন্দ্রীয় সরকার দেয় 60, এটাকে বলে ম্যাচিং গ্র্যান্ট, মানে সেই গ্র্যান্ট একে দিতে হয়, রাজ্য সরকারকে তার 40% টাকা জোগাড় করতে হয়। সেই জোগাড়ের জায়গাটা দেখলাম না এই বাজেটে। এখন হয়তো কেন্দ্রীয় সরকার, নতুন সরকার বলে এদের ওপর হয়তো সেই ম্যাচিং গ্র্যান্ট ছাড়াই হয়তো টাকাটা দেবে, হয়তো সেই ভাবনাই এরা এগোচ্ছে আর কি এখানে। আর যদি 1 বছরের মধ্যে 1 লক্ষ চাকরি ক্রিয়েট করতে পারে, সেখান থেকে কিছু হয়তো ইনকাম ট্যাক্স আসবে, এইভাবে হতে পারে। আর পরোক্ষ কর বাড়ানো মানে জিএসটি বাড়ানো, যদি জিএসটি বাড়াতে গেলে ব্যবসাকে এক্সপ্যান্ড করতে হবে, ব্যবসা যদি এক্সপ্যান্ড, আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে জিএসটি ফাঁকি যেটা রয়ে গেছে, সেই ফাঁকিটা যাতে আইন করে তোলা যায়, তাহলে সরকারের যদি প্রপার যেটুকু হয় সেই রোজগারটা হলে রোজগার বাড়বে। আলটিমেটলি সর্বমুখী বাজেট এটাকে বলা যায়। এখন এই মুহূর্তে আমি প্রথমে বলছিলাম প্রস্তাব, এটা ইমপ্লিমেন্ট এইটা যদি পুরোপুরি ইমপ্লিমেন্ট হয় তাহলে বলতে হয় যে এদের উদ্দেশ্য ভালো, কিন্তু কেউ কেউ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে। দেখুন, বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। যেমন মুখ্য সচেতক মনে হলো বিরোধী দলের, তিনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য গতবারের বাজেটে 5,000 কোটি টাকা ছিল, এবারে নাকি সেইটা কমে 2,500 না 3,000 কোটি টাকা হয়েছে। তার বক্তব্য হচ্ছে সেক্টরাল বাজেট। এখন মুশকিল হচ্ছে যে এই নিয়ে বিতর্ক চলতেই থাকবে, কিন্তু একটা বেসিক জায়গা যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, কৃষি, শিল্প, সেই জায়গাটার দৃষ্টিভঙ্গি এই বাজেটে কিছুটা হলেও পজিটিভ আমার মনে হয়েছে। যে সমালোচনা করার, যে কোনো জিনিসের সমালোচনা করার জায়গা আছে, কিন্তু এই সরকার প্রথম, যদি আপনি বলেন বিগত সরকারের সঙ্গে তুলনা করে, তাহলে বলবো সেদিক থেকে এই বাজেট অনেক গুণে ভালো। মন্দের ভালো এক প্রকার, মানে এখন আমি মন্দ শব্দটাও বলবো না, মানে এর যদি এটা ইমপ্লিমেন্ট হয়, যদি ধরুন দেখা গেল যে বছরে 1 লক্ষ বেকারের চাকরি হলো, কর্মসংস্থান হলো, এবং এরা বলেছে ইউপিএসসির মডেলে করবে, যদি ঘুষ না দিয়ে যোগ্য লোক চাকরি পায়, তাহলে বুঝতে হবে যে এই সরকারের দৃষ্টিভঙ্গি ভালো। যদি শিল্প আসে, ইতিমধ্যেই বলছে যে বাজেট বাদ দিন, ইতিমধ্যেই তো আমুল এসছে, শিলান্যাস করেছে, তাহলে যদি শিল্প আসতে থাকে তাহলে শুধু তো সরকারি ক্ষেত্রে চাকরি হবে এমনটা নয়, বেসরকারি ক্ষেত্র তৈরি করতে হবে। বেসরকারি ক্ষেত্র যদি তৈরি না হয় তাহলে আমাদের ইয়াং জেনারেশন কাজ পাবে কোথায়? এগুলো তো মানে এই সমস্ত দিকগুলোও তো ভাবতে হবে।